আন্তর্জাতিক রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো পৃথিবীর হিসাব নিকাশই বদলে দেয়। সম্প্রতি বিশ্ব ঠিক তেমনই এক অভাবনীয় ঘটনার সাক্ষী হল। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে একটা গোপন অভিযান চালিয়েছে, যার কোড নেম অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। আর এই অপারেশনের ফলাফল এতটাই অবিশ্বাস্য যে তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। চলুন এই অবিশ্বাস্য ঘটনার একদম ভেতরে ঢোকা যাক। কথাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এই একটা ঘোষণাই কিন্তু পুরো গল্পের কেন্দ্রবিন্দু। মানে, ইতিহাসে এমন ঘটনা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, যেখানে একটা শক্তিশালী দেশ অন্য একটা সার্বভৌম দেশের ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করে নিজেদের দেশে নিয়ে আসে। এটা নিঃসন্দেহে একটা চরম এবং বিতর্কিত পদক্ষেপ। ব্যাপারটা ঘটেছিল একদম হঠাৎ করে, ঝড়ের মতো। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশ আচমকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শহরের মানুষ হতবম্ব, কেউ কিছু বুঝতে পারছিল না ঠিক কী হচ্ছে। কিন্তু আস্তে আস্তে যখন ধুলো ধোঁয়া সরতে শুরু করলো, তখন আসল সত্যিটা সামনে এলো। মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করল যে তাদের স্পেশাল ফোর্স ভেনেজুয়েলায় একটা গোপন সামরিক অভিযান চালিয়েছে। তো যাকে ঘিরে এত কাণ্ড, কে নিকোলাস মাদুরো? তার জীবনের গল্পটাও কিন্তু সিনেমার মতো। একসময় তিনি ছিলেন একজন সাধারণ বাস ড্রাইভার, সেখান থেকে শ্রমিক নেতা হিসাবে পরিচিতি পান। এরপর হুগো চ্যাভেজের হাত ধরে রাজনীতিতে তার উত্থান। 2006 সালে পররাষ্ট্রমন্ত্রী, 2012তে ভাইস প্রেসিডেন্ট, আর সবশেষে 2013 সালে চ্যাভেজের মৃত্যুর পর তিনি হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এক সাধারণ চালক থেকে সোজা দেশের সর্বোচ্চ ক্ষমতায়, ভাবা যায়? এটাই হলো সেই $1 মিলিয়ন প্রশ্ন। কেন আমেরিকা একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে আটক করার মতো এমন একটা চরম পদক্ষেপ নিতে গেল? এর পেছনে তাদের আনুষ্ঠানিক যুক্তিগুলোই বা কী? স্বাভাবিকভাবেই এমন একটা বড় অপারেশনের পর আমেরিকাকে তো জবাব দিতেই হবে। তারা এই অভিযানের পক্ষে মোট 4টি প্রধান কারণ দেখিয়েছে, যা দিয়ে তারা তাদের এই পদক্ষেপকে বৈধ প্রমাণ করার চেষ্টা করছে। প্রথম কারণটা হলো নার্কো টেরোরিজম। আমেরিকার অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ। তারা বলছে মাদুরো একটা বিশাল ড্রাগ কার্টেল চালান, যেটা আমেরিকায় কোকেন পাচার করে। দ্বিতীয়ত, অভিবাসন সংকট। তাদের মতে মাদুরোর খারাপ শাসনের জন্যই প্রায় 70 লক্ষ মানুষ ভেনেজুয়েলা ছাড়তে বাধ্য হয়েছে, যা আমেরিকার জন্য একটা বড় সমস্যা। তৃতীয়ত, জাতীয় নিরাপত্তা। তারা বলছে এই অভিযানটি ছিল নিজেদের সুরক্ষার জন্য একটা প্রিএমটিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা। আর সব শেষে তাদের যুক্তি হলো, নিষেধাজ্ঞা বা কূটনীতিক চাপ দিয়ে যখন কোনো কাজই হচ্ছিল না, তখন সরাসরি অ্যাকশনে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সোজা কথায়, আমেরিকা মাদুরোকে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে দেখছেই না। তাদের আইনি যুক্তির মূল ভিত্তিটাই হল মাদুরো একজন পলাতক অপরাধী, আর এই একটা ট্যাগ দিয়েই তারা অন্য একটা দেশের সার্বভৌম সীমানার ভেতরে ঢুকে আইন প্রয়োগ করার মতো একটা অস্বাভাবিক দাবি জানাচ্ছে। কিন্তু এই যে আনুষ্ঠানিক ব্যাখ্যাগুলো আমরা শুনলাম, এটাই কি সব? নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয়, আসল গল্পটা প্রায় তার আড়ালেই লুকিয়ে থাকে। এবার চলুন সেই কারণগুলোর দিকে তাকাই, যেগুলো নিয়ে খুব একটা কথা হচ্ছে না। এর কেন্দ্রে রয়েছে মূলত দুটো জিনিস: 1, তেল, আর 2, ভূ রাজনৈতিক ক্ষমতা। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, 303 বিলিয়ন ব্যারেল। এটা হলো ভেনেজুয়েলার নিশ্চিত তেলের ভাণ্ডার। অনেকেই মনে করেন এই একটা সংখ্যায় আমেরিকার অভিযানের পেছনের অনেক না বলা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। দেখুন, আমরা অনেকেই ভাবি যে সৌদি আরবের কাছেই সবচেয়ে বেশি তেল আছে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো ভেনেজুয়েলার প্রমাণিত তেলের রিজার্ভ কিন্তু তার থেকেও বেশি। তার মানে যে দেশ এই বিশাল তেলের ভাণ্ডার নিয়ন্ত্রণ করবে, সে শুধু ভেনেজুয়েলাকেই নয়, বরং পুরো বিশ্বের তেলের বাজার আর আমেরিকার নিজস্ব জ্বালানি নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারবে। দ্বিতীয় যে কারণটা নিয়ে তেমন কথা হয় না, সেটা হলো ভেনেজুয়েলার জিওপলিটিক্স। মাদুরো সেই সব দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন যারা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী, যেমন রাশিয়া, চীন, ইরান আর কিউবা। এই দেশগুলো ভেনেজুয়েলাকে সামরিক, অর্থনৈতিক আর গোয়েন্দা সাহায্য দিয়ে আসছে। আমেরিকার চোখে ভেনেজুয়েলা হয়ে উঠেছে তাদের প্রধান শত্রুদের জন্য নিজেদের বাড়ির উঠোনেই একটা বিপজ্জনক আস্তানা। অভিযানের কারণ তো না হয় বোঝা গেল, কিন্তু এখন মাদুরো তো নেই, তাহলে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? দেশটা চালাবে কে?
অভিযানের পরের ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। মাদুরোকে সরানোর পর আমেরিকা সরাসরি দেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনা করেছে, অন্তত কিছুদিনের জন্য হলেও। ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, আমেরিকা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা সরাসরি নিজেদের হাতে রাখতে চায়, যতক্ষণ না তাদের পছন্দমতো একটা নতুন সরকার তৈরি হচ্ছে। আর তাদের প্ল্যানটাও কিন্তু বেশ গোছানো। প্রথমেই তারা একটা অন্তর্বর্তীকালীন প্রশাসন বসাবে। এরপরের কাজ হলো মাদুরোপন্থী সশস্ত্র দলগুলোকে নিরস্ত্র করে দেশের তেলক্ষেত্র আর সীমান্ত সুরক্ষিত করা। তৃতীয় আর সবচেয়ে জরুরি ধাপটা হলো তেল শিল্পের নিয়ন্ত্রণ নেয়া, যেখানে মার্কিন কোম্পানিগুলোর একটা বড় ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর সবশেষে আন্তর্জাতিক নজরদারিতে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা হস্তান্তর করা। আমেরিকার পরিকল্পনা তো না হয় বোঝা গেল, কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো এর আইনি ভিত্তি নিয়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে আটক করে সেই দেশ চালানোর অধিকার কি অন্য কোনো দেশের থাকতে পারে? এই একটা ঘটনা কিন্তু সার্বভৌমত্ব বনাম হস্তক্ষেপের সেই বহু পুরনো বিতর্কটাকে আবার বিশ্ব রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে। এই ঘটনা কি ভবিষ্যতের জন্য একটা বিপজ্জনক আর বেআইনি উদাহরণ তৈরি করতে চলেছে? ব্যাপারটাতে কিন্তু দুইটা সম্পূর্ণ ভিন্ন আইনি মতামত আছে। একদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এই অভিযান জাতিসংঘের সনদ আর জাতীয় সার্বভৌমত্বের নীতির পরিষ্কার লঙ্ঘন। অনেকে তো এটাকে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতোই দেখছেন। আর অন্যদিকে আমেরিকার যুক্তিটা একদম অন্যরকম। তাদের মতে এটা কোনো যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক স্তরে আইন প্রয়োগের একটা ঘটনা। তারা মাদুরোকে একজন অপরাধী হিসেবে দেখিয়ে নিজেদের পদক্ষেপকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তবে ইতিহাসে যদি আমরা তাকাই, দেখব যে বিদেশি রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ কিন্তু নতুন কিছু নয়। ১৯৮৯ সালে পানামা, ২০০১-এ আফগানিস্তান বা ২০০৩-এ ইরাকের ক্ষেত্রেও একই জিনিস দেখা গেছে। প্রতিবারই সামরিক জয়টা দ্রুত এলেও পরে সেই দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনতে গিয়ে যে কী পরিমাণ অর্থ আর সময় খরচ হয়েছে তা আমরা সবাই জানি। তাহলে এই পুরো বিশ্লেষণ শেষে একটা মৌলিক প্রশ্নই আমাদের সামনে থেকে যায়। একটা দেশ যখন অন্য দেশের ভেতরে গিয়ে নিজের আইন প্রয়োগ করে, তখন সার্বভৌমত্বের শেষটা ঠিক কোথায় আর হস্তক্ষেপের শুরুটাই বা কোথায়? এই ঘটনার পর হয়তো বিশ্বকে এই পুরনো সীমারেখাটা নতুন করে আবার আঁকতে হবে।